সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গাটাতে এসেছি। মানুষের কাছে আমরা পরীক্ষিত, ডেডিকেটেড। সো আমরা চাবো যে প্রথাগত রাজনীতির বাইরে নতুন কিছু করা। সেক্ষেত্রে আমাদের এই চিন্তা চেতনার সাথে যাদের মিল হয়, যারা একমত হয়, তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে একটা জোট হতে পারে। কারণ আগামী নির্বাচনে কোনো একক দলই রাষ্ট্র ক্ষমতায় এককভাবে আসতে পারবে বলে আমার মনে হয় না। অবশ্যই একটা অ্যালায়েন্স বা জোটের আকারে নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের পরও দেশ চালাতে হলেও এককভাবে কোনো দল এই অবস্থায় দেশ সামলাতে পারবে না যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকে। সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আছে আগামী নির্বাচন কেন্দ্রিক একটা বৃহত্তর বিকল্প জোট তৈরি হবে। আচ্ছা, আরেকটা কোয়েশন আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই যে শেখ হাসিনাকে সরানোর পিছনে অনেক সময় দাবি করেন ব্লগাররা, ইউটিউবাররা, অনলাইন অ্যাক্টিভিস্টরা, যেমন পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা অংশ দাবি করে যে তার বিরাট অবদান আছে শেখ হাসিনাকে সরানোর ক্ষেত্রে। আপনি কি তাই মনে করেন? বা ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস এটা আমি যেটা বলেছি যে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা, হ্যাঁ, যারা মাঠ থেকে কাজ করেছে তাদের যেমন এক ধরনের ভূমিকা, যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদের এক ধরনের ভূমিকা, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আপনার এগুলো প্রচার করেছে তাদের এক ধরনের ভূমিকা, সকলের একটা বহুমুখী ভূমিকা ছিল। এখানে স্পেসিফিক ভাবে ওইভাবে কাউকে ক্রেডিট দেওয়াটা, মনে করি আমি যদি বলি যে ভিপি নূর করেছে, আবার যদি বলি বিএনপি করেছে, আবার বলি জামাত করেছে, এটার চেয়ে বরঞ্চ এই বিষয়টাকে সার্বজনীনভাবে আমাদের দেখতে হবে এখানে। আর এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেহেতু গত 16 বছরের এই কর্তৃত্ববাদী শাসনের কারণে মেইন স্ট্রিম মিডিয়াগুলো খুব বেশি শক্ত ভূমিকা পালন করতে পারে নাই মানুষের সংবাদ জানার ক্ষেত্রে, সঠিক বিষয় প্রচারের ক্ষেত্রে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন মেইন স্ট্রিম মিডিয়ার একটা বিকল্প হয়ে উঠছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র আন্দোলনে না, বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা আছে। আর যারা সেখানে কথা বলছেন তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, তারা খুবই পপুলার এবং পরিচিত দুজন সাংবাদিক, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন। সেই জায়গা থেকে তারা অনেকের কাছেই পছন্দের মানুষ। সুতরাং তাদের কথাবার্তা অবশ্যই অনেক উৎসাহিত করেছে আন্দোলন। আজকে একটা সোশ্যাল মিডিয়া আমরা শুনতে পেলাম বা দেখতেও পেলাম যে আপনি পিনাকির সাথে একটা গোপন বৈঠক করেছেন। আমরা শুনেছিলাম আপনি যখন মিডল ইস্টে সফরে গিয়েছিলেন তখন ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর প্রধানের সাথে দেখা করছেন। এইরকম প্রপাগান্ডাগুলো হয়, আসলে কি আপনি দেখা করেছেন? এইগুলো এখন আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সহজে প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়ায়। বিকজ হচ্ছে কি তাদের মধ্যে, যেমন আপনারা একটা ইউরোপের দেশে থাকেন, আপনারা যে একটা দায়িত্ববোধ বা দায়িত্বশীলতার জায়গাটা ফিল করেন। আমরা যে কোনো একজনের সম্পর্কে একটা কথা বলে দেয়, আমি তার সম্পর্কে কিছু জানিও না, বিষয় সম্পর্কেও জানি না। আমার এখানে পিনাকিদার সাথে কোনো মিটিং হয় নাই। কারণ হচ্ছে আমারও টাইম খুব শর্ট, হ্যাঁ, বলা চলে 1.5 দিনের জন্য এখানে আসা। আর এখানে গোপন বৈঠক হয়েছে। রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দেশে গেলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিনিধিদের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়। আর বাংলাদেশের আগামীর রাজনীতিতে এটা বিশ্ববাসী জানে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্টেক আছে, এবং আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে না। সুতরাং যারা বাংলাদেশের সাথে বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাদের তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ থাকা লাগবে, আমাদের সাথে কানেক্টেড থাকা লাগবে। দেখা হচ্ছে অনেকের সাথে, যেমন আগামীকালকে ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল মিটিং এ অংশ নেব, তারপরে জার্মানিরও মিটিং অংশ নেব, ইন্টারন্যাশনাল সংগঠনের পাশাপাশি ইন্টারন্যাশনাল মিটিংও। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দেখলাম যে নাগরিক পার্টির সার্জিজ বললেন যে এই ফ্যাসিস্ট সরকারের অর্থাৎ শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আসলে আপনি কি মনে করেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে তাদের কি সক্ষমতা রয়েছে